জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানে একটু ভিন্ন আয়োজন, ভিন্ন পসরা, ভিন্ন উপকরণ এবং ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হন, তাদের সাথে গল্প গান আড্ডা হয়। আজকে কিন্তু তার হচ্ছে না ব্যত্যয়। তবে আমাদের এই আয়োজনে আপনি কিন্তু সাথে থাকতে পারবেন, অর্থাৎ টেলিভিশনের এই আয়োজনটির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু এই আয়োজনটি সরাসরি দেখা যাচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে, এবং তাদের কাছে আপনার প্রশ্ন মন্তব্যটি জানিয়ে দেবো আমি। এবং আজকে আমরা কথা বলতে চাই দর্শক হচ্ছে মূলত ভালোবাসা নিয়ে। ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা আসলে সবার জীবনেই আসে, এবং সেই ভালোবাসায় মানুষ আসলে বেঁচে থাকে, মানুষ আসলে বেঁচে থাকতে চায় প্রতিনিয়ত। এবং ভালোবাসাটাকে পুঁজি করে আমরা হয়তো মাঝে মাঝে ব্যথিতও হই। তবে আজকে আসলে সেই ঘটনাগুলো শোনাবো, ব্যথিত হই নাকি সুখী হই সেই গল্পগুলো জানাতে আমাদের সাথে আসলে বিভিন্নভাবে যুক্ত করেছি আমরা যাদেরকে, এবং তারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, আমরা কৃতার্থ হয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব আকাশ রহমান, সম্মানিত সিইও এটিভি ইউএসএ এবং সাপ্তাহিক সাদা কালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আসলে আপনাদেরকেই ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। নামটাই কিন্তু বেস্ট, আর ইউ ফেমাস। আমি এটা নিয়ে আরও নিশ্চয়ই প্রশ্ন করব, তবে একটু সময় দিতে হবে আমাকে। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন। যেহেতু আমরা ভালোবাসার কথা বলছি, ভালোবাসার কথা যখন বলতে হয় তখন আসলে পার্টনারের প্রয়োজন হয়, আসলে সহযোগী সহমর্মী মানুষটির প্রয়োজন হয়। আমাদের সাথে যুক্ত রয়েছেন ঈশা রহমান, চেয়ারম্যান আশা গ্রুপ অফ কোম্পানি। আমরা আপনার কাছ থেকে নানান বিষয়ে জানতে চাইব, তবে আরেকটি প্রশ্নের কথা জানিয়ে রাখতে চাই। ভালোবাসায় আশা থাকে নাকি নিরাশা থাকে নাকি হতাশা থাকে, সেটিও আমরা জানতে চাইবো আপনার কাছে। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, এখানে কিন্তু শেষ নয়, আমাদের আরো অনেক সারপ্রাইজ আছে যেটির জন্য থাকতে হবে আমাদের সাথে। এবং আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে ভীষণ নন্দিত শিল্পী এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং যার গান মুগ্ধতা ছড়ায়, মনের মধ্যে অন্যরকম বাতায়ন ছড়ায়। আমাদের সাথে যুক্ত রয়েছেন অনিমা রায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি একাধারে অনেক গুণে গুণান্বিত। তবে আজকে তাকে শুধু সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় করে দিতে চাই। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ, ভীষণ ভালো আছি। আমাদের এই আয়োজনে একটা দারুণ কমন প্রশ্ন থাকে, আমি সেটা দিয়ে আপনাকে প্রশ্নটা শুরু করতে চাই, যদিও আমার জন্য একটু বিব্রতকর। আর ইউ ফেমাস? এই উত্তরটা কিন্তু আসলে আমার থেকে যারা আমাকে শোনে বা জানে তাদের কাছে বেশি প্রাসঙ্গিক হবে। কারণ ফেমাস বলতে এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি না। আমি আমার কাজ করি, কাজটাকে ভালোবাসি, এবং ভালোবাসা বিলোতে এবং কুড়োতে এই দুটো আমার খুব ভালো লাগে। অন্যেরা ভালোবাসা যে ছড়ায় সেটাকে আমি আমার ঝুড়িতে ভরি, আমারটা আমি আবার বিলিয়ে বেড়াই। এই দুয়ের মধ্যে দিয়ে এই ফেমাস শব্দটা হচ্ছে মানে খানিকটা আমার মনে হয় কি যে সাধারণীকরণ থেকে খানিকটা একটু কেন যেন একটা বিরোধের তৈরি করে, যে সে ফেমাস আমি ফেমাস নই, বা এরকম একটা ব্যাপার। আমি জানি না আপনাদের এই আর ইউ ফেমাস শব্দের অর্থটা কি ভেবে বা কিভাবে করেছেন, কিন্তু আমি আমার নিজেকে খুব সাধারণ বলতে চাই। আমি সকলের হয়ে বাঁচতে চাই, সকলের মাঝে নিজেকে রাখতে চাই। আচ্ছা, আমি একটু ক্লারিফিকেশন দিয়ে রেখে, আমরা খুবই শুরুতে জানাতে চেয়েছিলাম যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য, এবং মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমেই। কাজই তাকে আসলে ফেমাস করে, মূলত কাজটাই হচ্ছে ফেমাস। আমাদের এখানে ফেমাস খুবই রূপক অর্থে, মূলত হচ্ছে আমরা যে কাজগুলো করি প্রতিদিন মানুষের জন্য, দেশের জন্য, সেই কাজগুলোই মূলত হচ্ছে ফেমাস রূপক অর্থে। মানে যার যার ক্ষেত্র থেকে একজন কৃষকও তার কাজ দিয়ে ফেমাস। একদমই তাই, একদমই তাই। সেই ক্ষেত্রে আপনিও অবদান রাখছেন দেশের জন্য, সেটি আমরা ধরেই নিলাম। আমরা ঈশা রহমান, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, আর ইউ ফেমাস? তাহলে তো বলতে হবে অবশ্যই আমি ফেমাস। আসলে নিজেকে নিজে বলাটা একটু কঠিন, তবে যেটা বলেছেন যে কাজের মাধ্যমে, যেহেতু আমরা কাজ করি এবং নিউ ইয়র্কের কমিউনিটি নিয়ে, বিশেষ করে বাঙালি কমিউনিটি নিয়ে কাজ করছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বয়স্কদের নিয়ে কাজ করছি। আমাদের আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আছে, যেখানে প্রায় 500-600 মেম্বার আছেন, যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, যারা আমাদের ভীষণ ভালোবাসে এবং
ভীষণ আদর করে। আজকে সকালেও একজন ফোন করেছেন যে তোমাদেরকে খুব মিস করছি, মাত্র 2 দিন আমরা আসছি বাইরে, তো এতেই তারা খুব মিস করছে। তো জানি না এটাকে ফেমাস বলে কিনা বা কাজের জন্য কিনা। এটুকুই তো আসলে দিন শেষে আমরা হয়তো একটা সময় চলে যাব, সবাই আমরা চলে যেতে হবে, তবে সেই যাবার পরে আমাদেরকে যে বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে কাজ। আকাশ রহমান, একই প্রশ্ন আপনার কাছে, আর ইউ ফেমাস? আমি দুইটা সুন্দরী মহিলার বিপক্ষে একটা কথা বলতে চাই। জি অবশ্যই। আসলে আর ইউ ফেমাস যখন বলে, আমি তখন বলি আই এম দ্য বেস্ট। আমি সকালে ঘুম থেকে উঠে বলি যে আই এম দ্য বেস্ট, এবং সারাদিন যে কাজগুলো করি ওটা বেস্ট হিসাবে যেন চিহ্নিত হয়। তো সেই ক্ষেত্রেই আসলে আপনি রূপকর্থে ইউজ করেছেন যে ফেমাস, আর ইউ ফেমাস, বাট এটা যদি বলেন যে আর ইউ ফেমাস, ডেফিনেটলি আই এম ফেমাস ফর মাই জব, কাজের জন্য আই এম ফেমাস। এবং আপনি যদি আমার উপরে এক্সপ্লেনেশন চান, দেন আই ক্যান গিভ ইউ দ্যাট এক্সপ্লেনেশন যে আমি কেন ফেমাস। আমরা পুরো আয়োজন তাই শুনবো। জি একদম, আমরা সেটাই শুনতে চাই। তবে ভালোবাসাটা নিয়ে আমরা একটু বাঁচতে চাই। ভালোবাসার ক্ষেত্রে দিদি আপনার সেটা কি সুরে শুনবো নাকি কথায় শুনবো? সুরে শুনি আমরা। তবে দিদি ভালোবাসার মানুষটা আজকে বহু দূরে, সে গল্প আমরা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন যখন রেখেছেনই, ভালোবাসা কারে কয় দেখি খুঁজি রবীন্দ্রনাথের ভাষায়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের আজ, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আজ। আমার চোখে তো সকলে শোনো, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শোনো, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কালো, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো তারা, কে বলে হাসে, কে বলে গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধে যাতনা যত, না জানে বেদন, না জানে রোদন। আমাকে একটা কথা আমি অবশ্যই অ্যাড করে দিই, সেটা হচ্ছে অনিমাদি দুইটা কথা বলছেন যে ভালোবাসা কেবলই যতনাময়, ভালোবাসা কেবলই, মানে জাস্ট এই প্রসঙ্গটাতেই আসছিলাম যে আপনাদের অভিজ্ঞতাটা না, আমার কাছে অদ্ভুত লাগলো। দিদির কথা ছিল যে উনি ভালোবাসাটা সুন্দরভাবে ভালোবাসা দিয়ে এক্সপ্লেন করবে, কিন্তু দিতে হবে, এগুলো সব উত্তরটা দিচ্ছে হচ্ছে কষ্টেও দিয়া। ভালোবাসা মানে আপনি যাতনা পেতে হবে, ভালোবাসা মানে আপনি কষ্ট পেতে হবে। রবীন্দ্রনাথ আসলে কিভাবে এটা বলছে আমি সেটা জানি না, বাট এই ভালোবাসার সাথে এই দুইটা লাইন আমি, আচ্ছা, যাতনা আর লাঘব করার উপশম দুটো হইতে পারে। একটা হচ্ছে যে আপনাদের গল্পটা শুনে আমরা দর্শকদেরকে সেই যাতনা লাঘবের একটা প্রয়াস কিন্তু চালাতে পারি। আমরা আগে সেই ট্রাইটা করি, যদি সেটা না হয় দেখা যাক অন্য কিছু করা যায় কিনা। ওকে, সো মানে এই যে যাতনাময় জীবন কিংবা ভালোবাসাটা আসলে কেমন আপনাদের কাছে সেটা যদি একটু বলতেন। যেহেতু ভালোবাসাটা অ্যাকচুয়ালি সবসময় যাতনার বিপরীত। মানে ভালোবাসা থাকলে পরেই আপনার লাইফটা অনেক ছন্দময় হয়। যে আপনি সকালে যদি আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড একটা টেক্সট করে যে গুড মর্নিং, তুমি কেমন আছো, এটা কিন্তু ভালোবাসা থেকে সারা দিন আপনার ভালো লাগে। আচ্ছা, ওইটাই মাথার মধ্যে ঘুরতে থাকে, টিউন করে, ও আচ্ছা একটা টেক্সট তো করেছে। বা সকালবেলা যাওয়ার সময় যদি আপনার ওয়াইফ টায়ার নটটা ঠিক করে দিল, ওকে গাড়িতে বাই দিয়ে দিল, ওটাই কিন্তু সারাদিনের ভালোবাসা। সামওয়ান ইজ দেয়ার। আমি এইভাবেই চিন্তা করি যে যত ছোট ছোট ঠুনকো জিনিসগুলো ভালোবাসার সাথে অ্যাড করবেন, লাইফটা যত সুখময় হবে, যাতনাময় না। আচ্ছা, সুখময় না যাতনাময় ভাবি।
আসলে ভালোবাসাটা এক একজনের কাছে আমার মনে হয় এক এক রকম। জি, ব্যাখ্যাটা খুবই মানে আমার মনে হয় পৃথিবীতে যতগুলো মানুষ আছে ঠিক ভালোবাসার সংজ্ঞাটা ততগুলো। তো আমার কাছে যেটা মনে হয় একটা রেসপেক্টের জায়গা ভালোবাসা, ভীষণ রেসপেক্টের জায়গা, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে যদি ভালোবাসার মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে এগিয়ে দেয় এবং আমাদেরকে রেসপেক্টটা জানায়, তো সেই জায়গা থেকে মনে হয় মেয়েরা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আরও অনেক ভালো ভালো কাজ করে যেতে পারি। এটা আমার বিশ্বাস, মানে আমার মনে হয় ভালোবাসাটা ঠিক এই জায়গাটায় যে একটা রেসপেক্টের জায়গা নিয়ে এগিয়ে যাওয়া। আচ্ছা, যে মানুষটা আসলে একটা কি বলে যে দুই ধরনের পরিচয়টা বহন করে, একদিকে কঠিন রূপে শিক্ষক, একইভাবে আবার সুরের মানুষ, এই মানুষটা কি মনে করে ভালোবাসাটা আসলে কেমন? আমার কাছে ভালোবাসা শুধুই ভালোবাসা। আচ্ছা, কোনো হিসাব নাই, কিছু নাই, কোনো প্রাপ্তি নাই, যোগ নাই, বিয়োগ নাই, শুধু ভালোবাসা। আমি একজনকে ভালোবাসলে নিজের কাছে পূর্ণতা উপলব্ধি করি। যতক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ লাগে, সেটা বিরহে হোক, কাতরতায় হোক, ভালোবাসায় হোক, আমি পূর্ণ। আমি কাউকে ভালোবাসতে পেরেছি, সে আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি পেরেছি। এই বোধটা দিয়ে নিজেকে পূর্ণ করে তোলা, আমি যেটা পারি আমি সেটা ভালোবাসতে পারি, এটা অনেক বড় ক্ষমতার একটা আমার কাছে। আমি আর কিছু যদি ভালোবাসতে কেউ পারে সত্যিকার অর্থে, তাহলে তার কিছু লাগে না। কারণ কি, যে ভালোবাসতে জানে, সে একটি ঝরা পাতা পড়ছে, সেই পাতাটার পড়ার দৃশ্যটাকেও সে ভালোবাসবে। তাকে কিন্তু আঘাত করা খুব কঠিন যে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে, কারণ সে পৃথিবীর সব ছোট ছোট বিষয়গুলোর মধ্যে ভালোবাসা খুঁজে বেড়ায়। সুতরাং আমার কাছে কোনো যোগ নেই, বিয়োগ নেই, কিচ্ছু নেই, ভালোবাসা, শুধুই ভালোবাসা। রবীন্দ্রনাথ পড়লে মানুষ কত কিছু জানে, কত বিষয়, এত কঠিন বিষয় এত সহজ করে বলা যায়। আমি মানে তখন এত ক্ষুদ্র 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 মনে হচ্ছে নিজেকে। এই ক্ষুদ্র হওয়া থেকে মিথস্ক্রিয়াটা কেমনভাবে সামলান আপনারা? আমি দুইটা জায়গা থেকে জানতে চাই। একটা হচ্ছে যে আপনাদের শুরুটা কেমন করে হয়েছিল, এরপরে দীর্ঘ সময় আপনারা দেশের বাইরে থাকেন এবং সেটা আমরা জানছিলাম যে আপনারা সেখানেও একটা সেবা দিয়ে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন। ফলে সেইখানে দুই তিনটা মানে পরিবেশ, মানুষ, দেশ ভিন্ন, নানান চ্যালেঞ্জ তৈরি হয়। সেইখানে ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য সমঝোতা দরকার হয় কিনা? ভালোবাসা আসলে টিকিয়ে রাখার জন্য সমঝোতা দরকার হয় না। ভালোবাসা যদি দিদি একটা কথা বলছেন রেফারেন্সে, যে ভালোবাসা আসলেই শুধু ভালোবাসা। আপনি এসাপা একটা কথা বলছেন যে আমাদেরকে 500-600 মানুষকে আমরা সেবা দেই, এটা একটা ভিন্ন ধরনের সেবা। তারা আমাদের জন্য অনেক সময় লুকায় খাবারও নিয়ে আসে। আচ্ছা, খুব অল্প একটু আপনার 2টা রুটি বানাইছে বাসায়, দেখা যাচ্ছে একটা রুটি আমাদের জন্য নিয়ে আসছে একটু ভেজিটেবলের সাথে, এবং আমাদের অফিস রুমে কেউ যাতে না দেখে লুকায় আমার টেবিলের কর্নারে রেখে যায়, যে আস্তে করে বলে, বাবা তোমার জন্য আমি একটা রুটি নিয়ে আসছি। এই ভালোবাসা কিন্তু ইউ ক্যানট বাই উইথ দ্য মানি। সমঝোতার কোনো প্রশ্নই আসে না যে আপনি ভালোবাসার জন্য সমঝোতা করতে হবে। ভালোবাসা শুধুই ভালোবাসা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালোবাসা টিকে রাখার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। ফ্যামিলির ভালোবাসা হচ্ছে আপনি বাসায় ঢোকার সময় একবার সরি বলে ঢুকবেন, আর সন্ধ্যায় ঘুমানোর সময় একটা সরি বলে ঘুরবেন, তাহলে দেখবেন এটা অনেক বড় ভালোবাসা। এটা কি আত্মসমর্পণ? মানে কি এটা? আপনি যেভাবে ব্যাখ্যা করেন এটাই ভালোবাসা। এটা কিন্তু করে না, এটা কিন্তু হয় না, আসলে এটা প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরেও কেন বলে আমি বুঝি না, কিন্তু এটার কোনো প্রয়োজনই পড়ে না সত্যি কথা বলতে। এই মানে আমার যেহেতু আমি ব্যাপারটার মধ্যে দিয়ে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি, ফলে সেক্ষেত্রে বোঝাটা একটু দুরূহ। আপনাদের মনস্তাত্ত্বিক জগতে আসলে কি বাস করে এবং সেটা নিয়ে আপনারা কেমনভাবে সে সামাল দেন। তবে আমি একটু আপনাদের পেশাগত জায়গায় আসি। সেটি নিয়ে যখন আপনারা বলছিলেন যে দেশের বাইরে কাজ করাটা একটু চ্যালেঞ্জিং মনে হয় কিনা, সেক্ষেত্রে আমরা যখন দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের জন্য কাজ করেন, সেটি কেমন করে সম্ভব হয় দিদি? কাজ মানে কঠিন, যেহেতু আপনিও কাজ করছেন বুঝতেই পারছেন, মানে প্রতিটা কাজের জায়গাটাই কিন্তু খুব কঠিন। ওই কঠিন জায়গাকে সহজ করে নিয়ে কাজ করে যেতে হয় এবং এগিয়ে যেতে হয়। তো কঠিনকে আমরা আসলে জয় করে করেই এগুচ্ছি একটু একটু করে। আমি একটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে বিদেশের সবচেয়ে কাজ করাটাকে বাঙালি কারণে সেটা হচ্ছে ভাষাগত। কারণ আপনি যদি ইংরেজিটা ভালো না জানেন, আমি লেখাপড়া করছি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে ইংরেজিটা আমি
মানে ওখান থেকেই আসছি, বাংলা মিডিয়াম ছিলাম, ব্যাঙ্গালোর ইংলিশ মিডিয়াম। আমেরিকাতে যখন আমি বিজনেস করতে আসছি তখন আমি যতভাবেই বিদেশিদের অ্যাপ্রোচ করে আমার কোনো কথাই তারা বুঝতো না, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ আর ওদের অ্যাকসেন্স, আমেরিকান অ্যাকসেন্স টোটালি ডিফারেন্ট। আমরা যদি বলি ইউ আর ফ্রম, ডিড ইউ ব্রিং ক্যালকুলেটর, মনে হতো আই এম নট কামিং ফ্রম ক্যালকাটা। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা। তো সেখানে আপনার নিউ ইয়র্কের মতো জায়গায় বিজনেস করা ইজ খুবই ভেরি ভেরি টাফ। মানে যত ধরনের আপনি টাফ মনে করেন সব ধরনের টাফকে জয় করেই ভালোবাসা দিয়ে আমরা আজকে এখানে এসেছি, যেখানে আমাদের প্রায় 3,500 পরিবারের আমরা সেবা দিই আমাদের সাথে 3,500। এবং দুই ধরনের দুইটা কোম্পানি, একটা হচ্ছে যেটা হোম কেয়ার, মানে আমাদের 3,500 ক্লায়েন্ট, আর যেটা আছে ডে কেয়ার, যারা আমাদের আসে ডিরেক্ট আপনার অফিসে এসে আমাদের সেবা দিতে। আমাদের সেন্টার আছে, তো সেন্টারে নিয়ে আসি এবং তাদের সকাল থেকে মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত, বিকেলে তাদেরকে ড্রপ করে দেওয়া, পিক করা, তাদের সাথে আমরা সময় কাটানো এবং খেলাধুলো থাকে, গিফট থাকে। তো এই পুরো সময়টা আমরা তাদের মানে একটা বাচ্চাকে আপনি যেভাবে টেক কেয়ার করেন, এই জায়গা থেকে মানে এই সেবা থেকে মানে ওনাদের সাথে আমাদের এতটা ভালো সম্পর্ক হয়ে যায় যে মা বাবার মতোই মানে সম্পর্কটা সন্তানের মতো। হ্যাঁ, ওনারা আমাদেরকে ভালোবাসে, তো জায়গাটা অনেক বিশাল ভালোবাসার জায়গা। সেই সম্পর্কের জায়গাটা, ভালোবাসার জায়গাটা কত বিশাল হতে পারে সেটা আমরা সরে সরে শুনতে চাই। তবে তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে ছোট্ট সময়ের জন্য একটা বিরতি নিতে হচ্ছে। ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। একঝাঁক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে গল্প হচ্ছিল, গান হচ্ছিল, আড্ডাও হচ্ছিল। আমরা একটু গানে ফিরতে চাই। দিদি, কি শুনবো, কি শুনতে চাই? ভালোবাসার গান। জি অবশ্যই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজাই বাজাই বাঁশি। ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখের জলে যায় ভাসি। ভালোবাসি 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 এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজাই বাজাই বাঁশি। ভালোবাসি ভালোবাসি। সব জায়গায় ভালোবাসি। কি হয় বলেন তো, মানে ভালোবাসার দীর্ঘ সময় পথ চলার পরে কোনো ধরনের, আমরা শুনি না যে বিভিন্ন গল্পে, কবিতায়, ইভেন মাঝে মধ্যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে অনেকদিন চলার পরে তিক্ততা নাকি বাড়ে। আমার তো মনে হয় ব্যাপারটা আরো মজবুত হয়। না, তিক্ততা বাড়ে কথাটা আসলে ভুল। কারণ আপনি যখন একজন আর একজন সম্পর্কে একসাথে চলতে গিয়ে জানেন, এটা তো ভালোবাসাটা আরো বাড়ে যে না, ও এই জিনিসগুলো আমাকে স্যাক্রিফাইস করছে, আমি ওর জন্য এই স্যাক্রিফাইস করব, বন্ডিংটা বাড়ে। যত একসাথে ঘুরবেন তত একসাথে বন্ডিং বাড়বে। আর কিছু তথাকথিত লোকজন আছে যারা বলে যে এতদিন আছে জিনিস তো পুরান হয়ে গেছে, তিক্ততা বাড়বে। আচ্ছা, এটা ভুল কথা মনে করে। আমার মনে হয় না, যদি এটাকে লালন পালন করা যায় ভালোবাসাটাকে, তাহলে তিক্ততার শব্দটার কোনো স্থান হয় না আমার মনে হয়। তাহলে কেন রবীন্দ্রনাথ এত বিচ্ছেদ, এত সুরে সুরে এত ব্যাপারটাকে তিক্ততা করে দেখছেন কেন? দেখার ধরনটাই তো আলাদা। আচ্ছা, যদি সকালে বেলা সূর্যটা ওঠে, ওটা এত ভালো লাগে কেন? কারণ সন্ধ্যার সময় সূর্যটা ডুবে যাবে, তাই না? এই যে একটু অভিমান, একটু মান, একটু মান ভাঙানো, একটু রাগ, আবার প্রেম ভালোবাসা দিয়ে সেটা ভুলিয়ে আবার নতুন করে শুরু। একটা সংসার জীবনেও
মানে একহারা সুখ বা একহারা আনন্দ যেমন আমাদের মনোটোনাস লাগে, ভালো লাগে না, ঠিক দুঃখ আমরা বেশি দিন বয়ে বেড়াতে পারি না। তো একটু খুনসুটি, একটু মান অভিমান, একটু যদি রাগারাগি হয়ও, আমি মনে করি এগুলো অলংকার, এগুলো সংসারে না থাকলেই বরং বেমানান হবে। কারণ প্রতিটি ঘরে ঘরে একটু একটু থাকে, তাই না? আমি যদি বলি না আমাদের কোনো কিছু নেই, তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে আমরা রাগ ঠাক করছি। রেজা ভাইয়ের কথা ছিল কিন্তু তিক্ততা, ওটাই বলছি, তিক্ততা কেন? ছোটখাটো খুনসুটির সাথে সেটা তো থাকবেই। তিক্ততা হলে তো সেখানে আর ভালোবাসা নাই। কারণ আপনি যেভাবে ব্যাখ্যাটা করলেন, এটা ভালোবাসার অলংকরণ, অলংকরণ একেবারে এগুলো থাকবে। হ্যাঁ, কিন্তু যখন তিক্ততা কখন আসে, তার প্রতি ভালোবাসা ফুরিয়ে গেলেই তিক্ততা আসবে। তার আগে এটা সুন্দর কথা বলছে, যখন ভালোবাসা শেষ, হ্যাঁ, তখন তার ভুল ধরা শুরু হয়। আচ্ছা, ভালোবাসার সাথে তিক্ততা এবং ছোট ছোট ব্যাপারগুলোতেও কিন্তু তিক্ততা আসছে। একদম একদম, মানে ভালো কথা বলতেছে যে তুমি খাবা কিনা, হয়তো রেগে যাচ্ছে একেবারে। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ, রেগে যাচ্ছে। তো তখনই বোঝা যাচ্ছে যে সম্পর্কটার তিক্ততার জায়গায় চলে আসতেছে, সঠিক জায়গায় নেই। তবে একটু গল্পটা একটু শোনাবেন, কিভাবে শুরুটা হয়েছিল, জার্নিটা আপনাদের? ভালোবাসার জার্নি না, এক্স্যাক্টলি ভালোবাসার জার্নিটা। আমি এটা হতে পারে ব্যবসায়িক, সামাজিক। আসলে ওর সাথে আমার দেখা নিউ ইয়র্কে আমাদের পরিচয়। নিউ ইয়র্কে না, নিউ জার্সিতে একটা কলেজে ও ডিরেক্টর ছিল। আমি কোনো একটা প্রয়োজনে গিয়েছিলাম, তখন ভাবিনি যে এই লোকটা আমার জীবন সঙ্গী হবে বা তার সাথে আমি এতটা পথ চলবো। তো পরিচয় খুব কম সময়, জাস্ট আমি জানিনি বাঙালি। প্রথম দেখে মনে হয়েছিল ইন্ডিয়ান কেউ, মানে ইন্ডিয়া, যেহেতু নিউ জার্সিতে বেশিরভাগ অনেক স্টুডেন্ট ইন্ডিয়ান ছিল, ওদেরকে এক্সপ্লেন করতে হতো আমাকে হিন্দিতে। আমি তো হিন্দিতে কথা বলছিলাম, ওরা যখন রিসেপশনে বসেছিল, আমি তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার রুম আলাদা, আমি শুনতে পাচ্ছিলাম যে অনেকগুলো বাঙালি এসছেন। বাঙালি গেলে আমি খুব সবসময় অ্যাভয়েড করতাম, কারণ এরা কোনো না কোনো ক্যাওয়াস নিয়ে আসতো কলেজে। তো আমি চাচ্ছিলাম না এদের সাথে কথা বলতে। তো আমি আমার রুম থেকে রিসেপশনের সামনে দিয়ে আমি আমার আরেকটা রুমে গেছি, কিন্তু ওদেরকে হাই হ্যালো বলিনি, যে আমি বুঝছি বাঙালি। কারণ কলেজে যতগুলো প্রবলেম হয়েছে আমার রিলেটেড, সবগুলো বাঙালিরা করছে। আচ্ছা, তো ওখান থেকে সে ভাবছিল যে আমি মনে হয় ইন্ডিয়ান এবং একটু কাঠখোট্টা টাইপের, সিগারেট টিগারেট খাই। আমি কখনোই সিগারেট খাইনি। আচ্ছা, এগুলো মনে হয়েছিল। পরে আস্তে আস্তে যখন পরিচয় হলো, কথা হলো, তারপর থেকে চলছে। তো বেশি দিন মনে হয় না, 6-7 মাস, তারপর আমরা বিয়ে করে নিচ্ছি। আচ্ছা, গল্পটা একই রকম। হ্যাঁ, সেই থেকে চলছে। দিদি, আপনার ভালোবাসার দারুণ একটা গল্প আছে। সে তো কঠিন গল্প শুনেছি, একটু অল্প করে ছোট গল্প যদি বলতে পারেন। ভালোবাসা মানুষটা পাশে না আসলে। এই ভালোবাসার দিবস এলে, না না না, এই দিবসগুলো এলে আমার আর তানভীরের ব্যস্ততা অনেক বেড়ে যায়, অনেক জায়গায় বসতে হয়। আসলে কি বলবো, ওইটা তো একজন শিল্পী আর জার্নালিস্টের প্রেমের গল্প যেরকম হয়। তবে আমি তানভীরকে ফেসবুকে ফলো করতে শুরু করি, যেদিন থেকে আমি শুরু করি ও সেদিন থেকে ও শুরু করে। আসলে এই যে ফলো করতে করতে কখন ও প্রথম যখন আমার অ্যালবামটা যায় ওর কাছে, তখন ও একটু এম এ রবীন্দ্রসঙ্গীত গায়, মানে ও ভেবেছে রবীন্দ্রসঙ্গীত মানে হচ্ছে বয়স্ক, 40 ঊর্ধ্ব কেউ হবে। আর আমার সুন্দর, ওর ধারণা যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া মানে হচ্ছে সিনিয়ররা গাইবে, জুনিয়ররা, এত অল্প বয়সের মানুষ রবীন্দ্রসঙ্গীত গাইবে। বা তখন থেকে সেও ভালো করা শুরু করে, আমি তো জানতাম না। পরে কেমন করে যেন আসলে একদিন হঠাৎ করে এক অনুষ্ঠানে গ্রিন রুমে চলে এলো সরাসরি। আমি তখন তাকে দেখিনি, প্রথম যখন দেখলাম তখন তানভীরকে যতটা দেখে মনে হয় যে খুবই মানে কাঠখোট্টা, বা যখন রিজার্ভ, কথাবার্তা কম বলে, বাট সে শুধু স্ক্রিনের সামনে অনেক কথা বলে, কিন্তু সে ব্যক্তি তানভীর তারেক, মানে আমার তানভীর তারেক আবার আলাদা। সে ভীষণ রোমান্টিক, কারণ সব তানভীর তারেক আলাদা না। কারণ ওর আমি যেটা দেখি যে ওর যে শ্রেষ্ঠ প্রাপ্তিগুলো মানুষের কি হয়, সবচেয়ে ওর পকেটে যদি 10 টাকা থাকে, ও আমার মনে হয় 9.5 টাকা আমার জন্য খরচ করতে রাজি, এরকম এই টাইপের ভালোবাসার গল্প তানভীর হচ্ছে এরকম। সুতরাং সেক্ষেত্রে শুধু তাছাড়া ওর মধ্যে যে ব্যাপারটা, আমি প্রতিদিন মুগ্ধ হই। আমার কাছে আমার মনে হয় এটাই ওর সবচেয়ে বড় গুণ, যে আমাকে কখনো বোর করে না। ওর থেকে আমি ওকে দেখে প্রতিদিন মুগ্ধ হই, প্রতিদিন মনে হয় একটা নতুন তানভীর।
এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা। দুর্দান্ত দিদি, শুনতেছিলাম যে যে ভাই আপনাদের একটু জিনিস কিন্তু উনি মিস করছে আসলে। আমি এটা দিব তবে প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, কখনোই না। যেই আক্ষেপটা আসলে শূন্যতার মধ্য দিয়ে অনিমা রায় জানাচ্ছিলেন, আমি সেই আক্ষেপটা রাখতে চাই না। আমাদের সাথে যুক্ত রয়েছেন তানভীর তারেক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। তানভীর তারেক, আমরা শুনতে চাই ভালোবাসার গল্পটা আপনার কাছ থেকেও একটু করে। তানভীর সব শুনল। ভাইয়া মনে কেঁদে ফেলবে। তানভীর তারেক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনছি। আসলে স্বামী হিসাবে পৃথিবীর প্রত্যেক স্বামীর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে স্ত্রীর কাছ থেকে প্রশংসা পাওয়া। এটা খুব রেয়ার জিনিস। আরেকটা বিষয় হচ্ছে, যত দূরে যাবেন আপনি, যত দূরে থাকবেন তত দেখবেন যে ভালোবাসার গল্পগুলো শুনতে পাওয়া যায়। কাছে থাকলে ওই সাউন্ডটা পাওয়া যায় না। আচ্ছা, তো আমি যেহেতু অনেক দূরে আছি, তো অনেক প্রগাঢ় ভালোবাসার কথা শুনছি, এবং সত্যি তাই হয়। আমরা যখন একটু বাইরে থাকি তখন এই মিসিং ফ্যাক্টর গুলো খুব বাড়ে। এবং এই যে আমি এবার দীর্ঘ সময় ধরে আকাশ ভাইয়ের শহরে আছি, এবং সেই সময়গুলোতে মেসেজ বা ওর কথাগুলো যখন শুনি বা আমি বলি, এই কথাগুলো আমিও ওকে বলা হয়নি, অনিমাও এই কথাগুলো আমাকে বলে নাই। এই গত 4-4.5 মাসে এই কথাগুলো আমাদের হয়েছে। সুতরাং দূরত্বে আসলে ভালোবাসাটা অন্যরকম হয়। খুব ভালো লাগছে। এখানে আমার হিরো আছে, আমার টেলিফিল্মের হিরো আকাশ রহমান, আর ভাবি আছে। এই দুটো মানুষকে আমি বলি ওয়ার্কহলিক রোবট। আমার ওয়াইফও তাই। সবাইকে ভালোবাসা দিবস, ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা অগ্রিম। খুব ভালো লাগছে। হ্যাপি ভ্যালেন্টাইন। এবং আমি যুক্ত হতে পেরে রেজা, তোমাকে ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। মিস করছি ভাইয়া আপনাকে। কিছু বলবো না, ওকে কিছু বলা মানে সেটা আমাদের ব্যক্তিগত বলা, খুললাম খুলে কেন বলতে হবে? কিন্তু আপনি, আপনার চোখ কিছু বলতে চাচ্ছিল হয়তো। আপনার চোখ কিন্তু, তানভীর ভাই, ভাবির চোখ কিন্তু ছলছল করছে। আপনার চোখ না, আপনার চোখ মোছার দরকার নাই, ভাবির চোখ ছলছল করছে। না, এই প্রথম ভালোবাসা দিবস আমাদের এত দূরত্বে, আসলে দূরত্ব না তো ভাই, 3 ফিট দূরে। একটা গানের কথা আছে যেটা আয়ুব বাচ্চু গেয়েছিলেন, জি, যে দূরে গেলে বেড়ে যায় মনের দহন, বোঝে তখন এই মন তোমায় কত প্রয়োজন। সো ভালোবাসাটা আসলে এমনই, দূরত্বে বাড়ে, কাছে থাকলে অন্যরকম। ভালোবাসাটা ভালোবাসাময়। আপনাকে মিস করছি তানভীর ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ভীষণ মিস করছি। এবং এই 3 জন মানুষ আমার এত প্রিয়, এবং জীবনে আরো কিছু ফ্যামিলি পেয়েছি, যেমন আকাশ রহমান, এশা রহমান। সো এটাও আই এম সো ব্লেসড। এবং 3 জনকে একসাথে এইভাবে আমাকে সংযুক্ত করার জন্য আমি নিজেও বেশি বেশি আপনাকে মিস করছি আমরা, কারণ আপনাকে রেখে আসছি। সবাই ভালো থাকুক, ভালোবাসার পাখিরা। ভালো থাকবেন ভাইয়া, ধন্যবাদ। জি, কিছু বলতে চান? ক্যামেরার লোককে বলবো আমাদের এই 4 জনের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখে। আচ্ছা, আমরা সেটা দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা নিশ্চয় যমুনা ডিজিটালে পাওয়া যাবে, আমরা জি অলরেডি আছে। তো এই স্মৃতিটা দারুণ। থ্যাংক ইউ যমুনা টেলিভিশন। ভালোবাসার গল্পগুলো এমনই হয়, কখনো শূন্যতা কাউকে দূরে রাখতে দেয় না। আমরা সেটা আসলে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের কাছে। এটা কিন্তু আমার মনের কথা ছিল, আমি ফোন করতে চেয়েছিলাম ওকে তানভীর ভাইকে, কি করে যমুনা টিভি সাথে সাথে সেটা করতে। আমরা দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক স্বাগত আরও একবার আর ইউ ফেমাসের আয়োজনে। আমাদের সাথে একজন গুণী মানুষ যুক্ত রয়েছেন, এবং ঠিক ভালোবাসার গল্প নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। এবং আমরা শুনছিলাম ভালোবাসা যাতনাময় নাকি সুখময়, ভালোবাসা শূন্যতা না পূর্ণতা, সব কিছুর গল্প আমরা বলে ফেলেছি আজকের আর ইউ ফেমাসের আয়োজনে। তবে আমাদের এই আয়োজনের আর ইউ ফেমাসের শেষ পর্বে একদম শেষ ধাপে যে অংশ থাকে, সেটি হচ্ছে আমাদের আগত সাথে যুক্ত হওয়ার সারথীরা আমাদের সাথে মিথ্যা কথা বলেন। এপিসোডটার নাম হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। ফলে আজকেও আমি আসলে সেই মিথ্যা বলার যে প্রয়াসটা আপনাদের মাঝ দিয়ে, সেটি আসলে একটু চালাতে চাই। আমাকে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাকে দিয়ে আসলে শুরুটা করছি। আমি প্রথম মিথ্যা কথাটা বলবো। যেটা না, এইটার নিয়মটা হচ্ছে আমি যে কোনো একটি শব্দ কিংবা বাক্য আপনাকে বলবো, এবং আপনি সেই শব্দ কিংবা বাক্যটি ধরে পরে মিথ্যা কথা বলবেন। ওকে? আচ্ছা, চ্যালেঞ্জ কিন্তু এটা। এবং মনে রাখেন যে আজকে আপনাকে বাসায় যেতে হবে। গিফট পাওয়া যাবে? আগে প্রশ্নটা শুনেন, তারপরে গিফটের কথা পরে চিন্তা করেন। ঈশা রহমান খুব কম কাজ করে।
মানে এতভাবে দুর্দান্ত রকমের উত্তরটা দিলেন, মানে মনে হয় অনেক ভালো চিন্তা করে, এই জন্য কম কাজ করে করে সেটাকে পূর্ণতা দিয়ে দেয়, রাইট? খুব ব্যালেন্স করতে পারেন লাইফে, এই জন্যই আপনি। আচ্ছা, ঠিক আছে। অনিমা রায়। খুবই অমিশুক একজন মানুষ। আচ্ছা। আকাশ রহমান। সে কখনো বেস্ট মনে করে না। আর ইউ ফেমাসের এই আয়োজন খুবই বোরিং। একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই, যেহেতু আপনারা বিদেশে থাকেন, বিদেশের একজন বিখ্যাত একটা ফানি ক্যারেক্টারের নাম বলতে চাই, সবাই পছন্দ করে এমন একটা ক্যারেক্টারটা, সেফুদা। আমি আসলে দেখি নাই। আচ্ছা, জোশ। রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে খুবই ভালো লাগে। ওকে, জোশ। মানে ভালো লাগে মানে হচ্ছে যে মিথ্যা বললেন এটা, তাই? ঈশা রহমান, এবার আপনার জন্য প্রশ্ন। মিথ্যে বলতে হবে, এটা আমার কাছে খুব কঠিন। চেষ্টা করি, বিশ্বাস করেন, কারণ ও দেখা যাচ্ছে একটু ঘুরায় ফিরে কথা বলতেছে, আমি পাশে থাকলে এই এটা তো এটা ছিল না, এটা এইটা ছিল তো, মানে আমি ইজি ভাবে মানে সত্যিটা বলে দেই, আমি মিথ্যে বলতেই পারি না, তো এটা একটু কঠিন, ভীষণ কঠিন। আজকে চেষ্টা করি। আকাশ রহমান। মিথ্যে বলতে হবে, একদমই রোমান্টিক না। ও, অনিমা রায়। কি কঠিন। দিদি ভাইয়াকে খুবই অপছন্দ করে। আচ্ছা, ভালোবাসা। ভালোবাসা দিয়ে মিথ্যে বলবো? কি মিথ্যে বলবো? একে আমি একটু ভালোবাসি না। আরেকটা হচ্ছে ভালোবাসা। ও, ভালো ঘর। আচ্ছা, মিথ্যে বলতে হবে। নিউ ইয়র্ক আমার কোনো ঘর নাই। আচ্ছা, আচ্ছা, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক মিথ্যে, মিথ্যে বলবো। নিউ ইয়র্ক নিয়ে মিথ্যে কি? নিউ ইয়র্কের মানুষ বাঙালিরা অনেক ভালো। হ্যাঁ, বাঙালিরা অনেক ভালো। থ্যাংক ইউ। অনিমা রায়, আপনার নিউ ইয়র্কের বাঙালিরা অনেক হেল্পফুল। অনিমা রায়। তানভীর তারেক। ওকে কেউ চেনে না। আচ্ছা, আকাশ রহমান। এত বোরিং। ঈশা রহমান। মানুষটা বেশি ভালো না, আসলে আমার একটু পছন্দ না। ভালোবাসা। কোনো দিনও করি না। এটা কেমন দেখতে, খায় নাকি মাথায় দেয়? সুর। ওটা এটা খুব ভালো পারফিউম এটা কিন্তু। রবীন্দ্রসঙ্গীত। কে যে লিখেছে এই গানগুলো, আমাকে তাকে খুঁজতে হবে। শিক্ষকতা। আমি ছোটবেলা থেকে আসলে নাচের টিচার, ভীষণ ভালো শিক্ষক নাচের। আচ্ছা, আমি আরো অনেক প্রশ্ন করতাম, আপাতত এখানে মিথ্যা কথা বলার কথা ছিল, কিন্তু উনি তো সত্য কথা বললেন। কই নাচের টিচার? আমি তো নাচের শিক্ষক, আমি তো গানের শিক্ষক। নাচটাকেই অপছন্দ করে অ্যাকচুয়ালি। আমরা একদম আয়োজনের শেষের দিকে, আমরা আপনাদের কাছ থেকে দু লাইন করে ভালোবাসার কথা শুনতে চাই। একটু যদি আকাশ রহমান বলতেন, সেটি পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী মানুষের জন্য ভালোবাসার কথা হতে পারে, ঈশা রহমানের জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য হতে পারে। ভালোবাসায় অ্যাকচুয়ালি ভালোবাসার সাথে কোনো কিছুরই কম্পেয়ার হয় না। ইউ ক্যানট বাই উইথ দ্য মানি, এটা আমি সবসময় বলি। আর আমরা ধর্মের দিক থেকে একটা ভালোবাসার কথা যদি বলি, এইভাবে যে বেহেশত যদি যে জিনিসটা আছে, আপনি যদি মানুষকে ভালোবাসেন, জি, আল্লাহর সৃষ্টি জীবকে যদি ভালোবাসেন, তাইলে আপনি বেহেশতে যাবেন। জি, এটা হচ্ছে আমি ধর্মের ভালোবাসা বললাম। নামাজ কালাম দিন দেন অত কিছুর চেয়ে আপনি মানুষের যদি কোনো ক্ষতি না করেন, তাহলে আপনার সেই ভালোবাসাটা
রিয়েল ভালোবাসা, যে আপনি আল্লাহর সৃষ্টি জীবকে ভালোবাসছেন, জি, তার মানে আপনি হাজবেন্ডকে ভালোবাসেন, ওয়াইফকে ভালোবাসেন, আপনার এমপ্লয়ীদেরকে ভালোবাসেন, আপনার বসকে ভালোবাসেন, আপনার কাজটাকে ভালোবাসেন। এই ভালোবাসা দিয়েই পুরা পৃথিবীটা চলাবে। একদমই। ঈশ্বর রহমান। ভালোবাসাটা আসলে সবার জন্য প্রযোজ্য। আমরা প্রত্যেকটা জীবকে যেন ভালোবাসি, প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, আমাদের বাবা মা সবাই, ভাই বোন, হাজবেন্ড তো থাকেই। তো আমরা চাই সবাইকে ভালোবেসে ভালো থাকাটা, যেটা খুব প্রয়োজন। ওকে। ভালোবাসা তো বহু রং, আসলে বহুবিধ ভালোবাসা দুজন বলে গেলেন। তবে আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে নিজেকে ভালোবাসা। আমি নিজেকে ভালোবাসলে পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারবো। সুতরাং আমি যেন সকাল থেকে ঘুমোবার আগ অবধি নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসি, তাহলে আমার চারপাশের সবাইকে, সব কিছুকে আমি ভালোবাসতে পারবো। ধন্যবাদ অনিমা রায়, ধন্যবাদ ঈশা রহমান ও আকাশ রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অনিমা রায় আপনার গান শুনতে শুনতে আয়োজনটি শেষ করব, তার আগে আমরা আসলে বিদায় নিতে চাই। এবং বিদায় নেওয়ার আগে দর্শক আপনাদেরকে বলতে চাই, পৃথিবীটা ভালোবাসাময় তো অবশ্যই, তবে ভালোবাসাটা আসলে নিজের জন্য ধারণ করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য। এবং আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু আপনার পাশের মানুষটাকে ভালো রাখতে পারবেন। ফলে পাশের মানুষটাকে ভালো রাখার জন্য হলেও নিজেকে ভালো রাখা জরুরি, এবং এভাবেই কিন্তু আমরা ভালোবাসার পরিসর, ব্যাপ্তিটা বাড়াতে পারি। ভালোবাসা দিবসের এই আয়োজনকে, বিশেষ এই আয়োজনকে নিয়ে আপনাদের যে কোনো ধরনের মন্তব্য আপনারা লিখতে থাকুন। তবে ভালোবাসাময় হোক জীবন, সে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। তবে গান দিয়ে চেষ্টা করতে চাই, একটি গান, যে গানটি আসলে আমার মনে হয় যদি আকাশ ভাই রবীন্দ্রনাথের গান ভালোবাসেন না, তবে হয়তো বা এসাপাকে বলার জন্য এই গানটা তার ভালো লাগে। আমি বাসি না, আমি আসলে বুঝি না, কঠিন। এর থেকে সহজ কথা কিছু নেই। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন